শুনতে পাচ্ছ? দেখো বলছে কি একটি ছাত্রদল 4,802 টাকা খরচ করে। ওই ছাত্রদলের যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে। প্রত্যেক ছাত্র যত টাকা খরচ করে তার পরিমাণ কত? তো সিম্পল একটা লজিক বুঝবে, ওই ছাত্রের যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে। তার মানে আমি যদি ধরি এক্স জন আছে, কি আছে, এক জন আছে, তাহলে প্রত্যেকে কত করে দেবে? ততগুলো 50 পয়সা। 50 পয়সা মানে কত টাকা? x/2 টাকা। x/2 টাকা কেন করলাম কে বলবে বলতে? কারণ 50 পয়সাকে আমরা টাকায় কনভার্ট করলে 100 যদি কনভার্ট করে দিলে কত? হাফ হয়ে যেত। তাহলে হাফ হয়ে যায়, 100 ভাগ হয়, তাই না? তাহলে x/2 হয়ে যাবে। তাহলে x ইন্টু হাফ মানে x/2 টাকা করে সে দিচ্ছে। যতজন লোক তাহলে এত টাকা করে দিল, তাহলে x ইন্টু হাফ, হাফ মানে x/2 হয়ে গেল। ঠিক আছে, প্রত্যেকে তাহলে এটা বলছে একটি ছাত্র এত টাকা খরচ করে, তাহলে মোট টাকা এটা সমান সমান কত টাকা বলছে? 4,802 টাকা। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসছে এখানে? এর ডবল হচ্ছে। ডবল মানে কত হচ্ছে? ডবল হলে কত আসছে? 4 দুগুণী 8, 8 আচ্ছা কত আছে দেখো, 2 দুগুণী 4, আর এখানে কত? 2 দুগুণী 4 এলো, আসে আয়ামাস 2 দুগুণী 4, 2 শূন্য 0, আর 8 দুগুণী 16, 6 হাতে রইলো 1, 4 দুগুণ 8, 9। তাহলে এটা আসছে, এটা আসছে। তো একটা জিনিস ভাবো যে শেষে 6 এর স্কোয়ার যদি করি, শেষে দেখ ইউনিটের কি আসবে? 6। 6 এর স্কোয়ার তো 6ই আসবে। তারপর 7 এর স্কোয়ার 7 49, 9 আসবে। এখানে আসে 4, এখানে আসতে কত? 4 এক্স স্কোয়ার, ঠিক আছে তো? 49, 9 9 81, 1 আসছে, তাহলে এটা হচ্ছে, তাহলে এইটাই অ্যান্সার, অপশন বি। এইগুলোই তোমাকে বুঝতে হবে, এইগুলোই কিন্তু তোমাদের বুঝতে হয়, আর কিচ্ছু না। নেক্সট, দুই দাগ বলছে এর যোগ্যতা বি এর 4 গুণ। দেখো এর যোগ্যতা বি এর 4 গুণ, তার মানে এর যোগ্যতা বি এর 4 গুণ। বি যদি 1 হয়, এ হবে 4, মানে 4:1 এদের যোগ্যতা, মানে এফিসিয়েন্সি। তারপরে বলছে একটি কাজ বি 20 দিনে সম্পূর্ণ করে। তাহলে বি যদি 20 দিনে সম্পূর্ণ করে, যদি দুজনে 100, আচ্ছা বি 20 দিনে সম্পূর্ণ করে, তাহলে বি এক এক দিনে 1 ইউনিট করে কাজ করে, ঠিক আছে? তাহলে 20 দিন যদি কাজ করে, কত ইউনিট কাজ করবে? 20 ইউনিটই কাজ করে, তাহলে মোট কাজের পরিমাণ 20 ইউনিট। মোট কাজের পরিমাণ 20 ইউনিট। এবার যদি দুজনে একসাথে করে, তাহলে দুজনে একসঙ্গে করলে পার ডে কত ইউনিট করছে? 4/5 ইউনিট করে পার ডে করছে। তাহলে পার ডে কাজ দিয়ে মোট কাজকে ভাগ করলে আমরা মোট কতদিন লাগবে সেটা পেয়ে যাব। এই 4×5 = 20, তার মানে 4 দিনে ওরা একসাথে কাজটা করে ফেললো, অপশন এ। নেক্সট, যারা নতুন ভালো করে চোখ কান খোলা রেখে দেখবে, আমি বোঝানোর জন্য সবকিছু ডিটেলস ক্লিয়ার করছি এখন। 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 অংশ হয়। তাহলে কি? আসলের 1/5 অংশ। তাহলে আসল যদি আমরা 1 টাকা ধরি, ঠিক আছে, তার 1/5 অংশ মানে কত হবে? দেখো ক্লিয়ার করে নাও। 2 বছরে একটি আসলের সরল সুদ, কি বলছে? একটা আসলের সরল সুদ আসলের 1/5 অংশ। তাহলে 1/5 অংশ মানে কি? 5 টাকা যখন আসল, সুদ তখন 1 টাকা। এটা বোঝো কিনা বলো? এটা বোঝো তো? বুঝতে পারো তো? তাহলে দেখো, তাহলে 5 টাকা আসল। এবার দেখো, এবার বলছে কত বছর? 2 বছর। 2 বছরে একটি আসল সরল সুদে আসলের 1/5 অংশ হয়, কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে? কি আসলের দ্বিগুণ হবে বলছে। সিম্পল লজিক বুঝো। তাহলে এটা এটা দেখো, 5 টাকা হয়েছে মানে 1 টাকা হয়েছে, 5-এর উপরে 1 টাকা হয়েছে। 1 টাকা হচ্ছে কত বছরে? 2 বছর হচ্ছে। তাহলে এবার বলছে ওই কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ। আসলের দ্বিগুণ মানে ক টাকা হতে হবে? 10 টাকা। তাহলে 5 টাকা রেখে 10 টাকা হয়েছে, 5 টাকা রেখে 10 টাকা হয়ে সুদ পেলে ক টাকা? 4 টাকা। বুঝতে পেরেছো? এটুকু বুঝতে পেরেছো কিনা বলো? 5-এর উপরে যখন 1 টাকা সুদ হচ্ছে 2 বছর, 2 বছর লাগছে, তাহলে 5-এর উপর যখন 4টা, সরি এটা 4 না, ভুল করলাম। 5 আর কয় দাও? 10। 5 দাও 10। তাহলে 1 টাকা সুদ হতে যদি 2 বছর লেগে যায়, তাহলে 5 টাকা সুদ হতে কত বছর লাগবে? 10 বছর। অপশন এ। সিম্পল, একদম কিচ্ছু নেই কিন্তু, জল ভাতের মতো অঙ্ক, আর কিচ্ছু না।
অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার রাখো। এবার দেখো, যদি না বুঝতে পারো তখন কি ধরে নেবে তোমরা, যে কি আসল 100 টাকা ধরে নাও। 100 টাকা ধরে নিলে, এটা 2 বছরে আসল ছিল 100 টাকা, সরল সুদে আসল এর 1/5 অংশ। তাহলে 100 এর 1/5 অংশ ক টাকা হয়? 100 ইন্টু 1/5, এই 20 টাকা সুদ হয়ে যায়। ব্যাস, এবার বলছে তাহলে 20 টাকা সুদ হচ্ছে কত বছরে? 2 বছরে। ঠিক। এবার বলছে কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ। আসলের দ্বিগুণ মানে কত? 200 টাকা হবে। 200 টাকা যদি হয় তাহলে সুদ কত টাকা পেলে? 100 টাকা পেলে। ঠিক আছে, তাহলে 20 টাকা সুদ হচ্ছে কত বছরে? 2 বছরে। তাহলে 100 টাকা সুদ হবে কত বছরে? এটুকু করলে অ্যান্সার। 10 দুগুনি 20, 10 10 100, তাহলে 10 বছরের অ্যান্সার। অপশন কি। এভাবেও করতে পারো, কিন্তু আগে যেটা দেখালাম ওটাই করবে। নেক্সট, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বলে দিয়েছে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বের করা খুব সোজা হয়ে যাবে। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এটা সমান সমান কি বলছে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ কত হচ্ছে? দৈর্ঘ্য যোগ প্রস্থ 12 আর 8 20 ইন্টু 2, তার মানে কত হচ্ছে? 20 দুগুনি 40। এগুলো কিন্তু তোমার মুখে করে পাবে 40। এবার বলছে আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক কার? বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে 4a। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4a, তাই তো? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4a, চারটে বাহুর যোগফল। তাহলে 4a সমান সমান কত? 40। বলছে আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক, তাহলে 40-এর অর্ধেক কত? 20। এইভাবে মুখে মুখে ভেবে নেবে। এই 4 দিয়ে যদি এটাকে কাটি, প্রত্যেকটা বাহু দূরে কত আসলো? 5 এলো। এবার বলছে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? বাহু √2 বা a√2। তাহলে a√2 বা √2 ইন্টু বাহু একই বিষয়। তাহলে a√2, তাহলে এর ভ্যালু বলছে 5, আর এটা হচ্ছে ইন্টু √2 মানে 5√2। কত নম্বর অপশনে রয়েছে? অপশন ডি তে রয়েছে। এইটুকু। কিচ্ছু আছে বলো? একটু মাথা ঠান্ডা করে এই অঙ্কটা, এরা মুখোমুখি করা যাবে। হ্যাঁ, বলো বলো। হুম, কি সমান বলতে চাইছি? হ্যাঁ, তাহলে এর ভ্যালু 5, এই তো। এ এ এ মানে তো বাহু, a√2 মানে বাহু, এ মানে হচ্ছে বাহুকে ধরা হয় এ বর্গক্ষেত্রের। তা ইন্টু √2 কত হয় অ্যান্সার? 5√2 হয়। তো এটা এটা কর্ণের সূত্র তো। বর্গক্ষেত্র আয়তক্ষেত্রে কর্ণ, বর্গক্ষেত্র। তুমি কোথায় বুঝতে পারো? এখন ক্লিয়ার হয়নি তোমার, বলো কোথায় বুঝতে পারোনি বলো। চুপ করো, চুপ চুপ চুপ, চুপ করো। ও বুঝতে পারেনি, কোথায় বুঝতে পারেনি বলো। হুম, দাঁড়াও ক্লিয়ার করে দিচ্ছি, আবার ক্লিয়ার করছি, অবশ্যই করবো। দেখো, বলছে একটা বর্গক্ষেত্রের যে পরিসীমা হবে সেটা আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক হবে। তো এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে, সেখান থেকে আমরা পরিসীমা বের করলাম। আয়তক্ষেত্রের পরিসীমা কত বেরিয়েছে? 40। আর তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে তার অর্ধেক, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 20। অ্যান্সার চেয়েছে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, আর কর্ণের দৈর্ঘ্য যদি বের করতে হয় সূত্র কি? বাহু√2। বাহু√2 মানে a√2, এ মানে হচ্ছে বাহু, ঠিক আছে? a√2 হয়ে যায়, বাহু√2 তাই। তাহলে a√2, তার মানে আমার এর ভ্যালুটা জানতে হবে। তাহলে এর ভ্যালুটা কি করে পাবো? এইখান থেকে আমরা পেয়ে যেতে পারি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4a সমান সমান 20। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল? এ মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, এ 5 হয়ে গেল। আর তুমি বুঝতে পেরেছি, এখান থেকে তুমি বুঝতে পারোনি। ঠিক আছে, তাহলে a√2 মানে বাহু, বাহু হচ্ছে 5 ইন্টু √2, তার মানে হচ্ছে 5√2 অপশন। নেক্সট, 10 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করে কোনো কাজ 8 দিনে শেষ করে। যদি 8 জন লোক ওই কাজ, দেখো তো M1D1 সে অঙ্ক। 10 জন লোক 7 ঘন্টা করে কাজ করে কোনো কাজ 8 দিনে শেষ করে। ওকে,
ইকুয়ালস টু কি বলছে, এটা প্রথম শর্ত বলেছে। দ্বিতীয় শর্ত বলছে যদি 8 জন লোক, ওকে, 8 জন লোক ওই কাজ 14 দিনে শেষ করতে চায় তাহলে প্রত্যেক দিন কত করে কাজ করবে, মানে দৈনিক কাজ করতে হবে ধরে নাও এক্স করে, যা দেখতে ভালো লাগে জন্য এক্স, আর কিছুই না। এবার দেখো 7 2 কত হয়, 14 হয়ে যায়, 8 8 কেটে গেল, সমান সমানে উপরে উপরে কাটাকুটি যায়, যারা জানো না জেনে গেলে, তাহলে 5 2 10, তাহলে এক্স এর ভ্যালু কত পড়ে রইলো, এক্স এর ভ্যালু 5 পড়ে রইলো। তার মানে হচ্ছে ওরা দৈনিক 5 ঘন্টা করে কাজ করতে, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। এই অঙ্কগুলো খুব সোজা, কিন্তু পরীক্ষায় আসবে। এম1 ডি1 ফি সব মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবে কাজের পরিমাণটা টাকার পরিমাণটা নিচেই বসাতে হয়। তারপরে এক ব্যক্তি আগের তুলনায় 25% বেতন কম পান, তার মানে 5% আগে 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 পেত 100, তাহলে এখন 25% কম পাচ্ছেন, মানে কি 75। ওকে, দেখো লিখ, এক ব্যক্তি আগের তুলনায় 25% বেতন কম পান, ঠিক আছে, আগের বেতন ফিরিয়ে আনতে বৃদ্ধি করতে হবে কত, তাহলে এখন 75 টাকা বাড়ছে, তাহলে আগের বেতন আনতে গেলে 75 আবার কত বাড়তে হবে, 75 আবার কত বাড়াতে হবে, 25 বাড়াতে হবে। তাহলে শতকরায় চেয়েছে মানে 100-এ কত হবে সেটা, তো এখানে 3 25 75, 100/3 মানে 33 পূর্ণ 1/3% আছে। যাদের মুখস্থ আছে তারা তো জানে যে 25% কম আছে মানে পরে বাড়াতে গেলে 33 পূর্ণ 1/3 আসবে অ্যান্সার, আর কম যদি বলতো 20% হতো। এগুলো সব মুখস্থ আছে অনেকের। আর ফ্র্যাকশনে করবে তোমরা, ঠিক আছে, এটা কি করবে, ফ্র্যাকশনে করবে যারা ফ্র্যাকশন জানো। একজন ছাত্রকে 90 ডিগ্রি কোণ আঁকতে বলা হলো, সে 89 ডিগ্রি 33 মিনিট কোণ আঁকে, তার ভুলের পরিমাণ কত, কিচ্ছু না, এই 90 ডিগ্রি কোণ আঁকার কথা বলা শতাংশে চেয়েছে, সে ভুল করলো কত, এটা অনেকে বোঝো না হয়তো, কত মিনিটে 1 ডিগ্রি হয়, যারা জানো না জেনে নাও, 60 মিনিটে 1 ডিগ্রি, 60 মিনিট মানে কত হয়, 1 ডিগ্রি হয়, তাহলে আগে বিয়োগ করতে হবে। দেখো 90 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রিকে কি লিখতে পারি, 89 ডিগ্রি 60 মিনিট, একই বিষয় কিন্তু, 89 ডিগ্রি 60 মিনিট, ঠিক আছে, 60 মিনিট মানে কিন্তু 1 ডিগ্রি, সেই 1 ডিগ্রিকে আমরা কি করলাম, 90 ডিগ্রির থেকে 1 ডিগ্রি মিনিট করে নিলাম, তাহলে 60 মিনিট 1 ডিগ্রি, যেহেতু বিয়োগ করার সুবিধার্থে, তাহলে বিয়োগ করতে সুবিধা হয়ে যাবে। আর এখানে তোমার 33 মিনিট বাদ যাচ্ছে, তাহলে 60 থেকে 33 বাদ দিলে 27 হবে, আর এটা এটা তো বিয়োগ হয়ে গেল, তাহলে 27 মিনিট। তাহলে দেখা যাচ্ছে ঠিক আছে, তার মানে কি, এবার দেখো বলছে তার ভুলের পরিমাণ কত, তাহলে 90 এসে ভুল করলো কত, 27, নিচে একটা কোনো 60 60 করতে হবে, কেন 60 করতে হবে, 80 কিন্তু 100-এ কত, যদিও বা এখানে একটু ভুল ভ্রান্তি আছে, এখানে একটুখানি ভুল ভ্রান্তিদের আছে, যদিও বা এটা একটু ভুল ভ্রান্তি আছে, এখানে ডাটাটা অন্য কিছু ছিল হয়তো, সঠিক তো অবশ্যই, অ্যান্সার কিন্তু মিলবে না মনে হচ্ছে, দেখো করে দেখি, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, কেটে গেল, তারপরে হচ্ছে 3 9 27, আর এখানে আসছে হ্যাঁ মিলে যাচ্ছে তো, হাফ, হাফ মানে 0.5%, হ্যাঁ মিলে যাচ্ছে, ঠিকই আছে। এবার অনেকে বুঝতে পারেনি 60টা কোথার থেকে এলো, অনেকে কিন্তু বুঝতে পারলো না 60টা কোথার থেকে আসলো, ডিফারেন্স এলো কিন্তু 27 মিনিটের, কিন্তু এটা কিসে আছে, ডিগ্রিতে আছে, এটা কিসে আছে, ডিগ্রিতে আছে, তাহলে একেও যদি আমি ডিগ্রিতে কনভার্ট করতে যাই, কত দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে, কারণ 60 ডিগ্রি, কারণ 60 মিনিটে 1 ডিগ্রি হয়, 60 মিনিটে 1 ডিগ্রি, তার জন্য কি করলাম, 27 মিনিটকে 60 দিয়ে ভাগ করলাম, আমরা ডিগ্রিতে পরিণত হয়ে গেল, তাহলে 27/60/90 যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায়, 27/60, এই 90টাও নিচে চলে আসে কিন্তু, শতকরা কত মানে 100-এ কত, ব্যাস, তাহলে 0 0 কেটে গেল, দুটো 0 আউট হয়ে গেল, এদিকে 3 9 27, আর এদিকে 3 অক্ষে 3 আর 2 হাফ, তাহলে হাফ মানে কি 0.5%, অপশন নাম্বার এ। খুব সুন্দর। নেক্সট ছোট ছোট ক্যালকুলেশন, তারপরে 15টি বল 540 টাকায় বিক্রয় করায় 3টি বলের ক্রয় মূল্য ক্ষতি হয়, 3টি বলের ক্রয় মূল্য কিন্তু ক্ষতি হলো, 15টি বল বিক্রি করলো তার জন্য, তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখো, তাহলে ক্ষতি হয়, একটি বলের ক্রয় মূল্য কত, দেখো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কি করে করি, আমরা যে হিসাবে করি, যদি ধরতাম যে 15টি বলের দাম 15 টাকা, 15টি বলের দাম কত, 15 টাকায় বিক্রি করলে, সেখানে তোমার 3টি ক্ষতি হলো, মানে 3 টাকা ক্ষতি হলো, তাহলে তোমার কত টাকায় কেনা সেটা, মানে কতটা কেনা,
বুঝতে পারলে না তো? মনে করো এটা নেই, আমরা যেভাবে করি, মনে করো এটা নেই, 540টা নেই, আমরা করি কি, এক একটির দাম 1 টাকা ধরি, তাহলে 15টির দাম ক টাকা হয়ে গেল? 15 টাকা। মানে তুমি 15 টাকা, মানে 15 টাকায় বিক্রি করলে, আর সেখানে তিনটি ক্রয় মূল্যে ক্ষতি, তিনটির দামও 3 টাকা, এক একটার দাম 1 টাকা করে, তাহলে 3 টাকা তুমি ক্ষতি করলে, ক্রয় মূল্য ক্ষতি হয়, তাই তিনটি বলে ক্রয় মূল্য ক্ষতি হয়। তাহলে তুমি 15টাকায় কিনেছিলে, সেটাই আমি 3টে ক্ষতি করলে, তাই আলটিমেটলি তোমার ক টাকা হলো ক্রয় মূল্য? কত হচ্ছে তার মানে? 15 টাকায় যখন বিক্রি করে তুমি ক্ষতি করছো, তখন ক্রয় মূল্য বেশি হয় না কম হয়? বাড়বে। তাহলে এখানে 18 হয়ে যাবে। ঠিক আছে, 18 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 18 হয়ে যাচ্ছে তোমার ক্রয় মূল্য। বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কত আসবে দেখো, তাহলে 15 540 ইন্টু 18 করলে কত আসছে? 6 আসছে। আসছে কেন আসছে? আচ্ছা 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 আচ্ছা। ঠিকই বলেছে, আর উল্টাতে হবে তো, সরি, এবার উল্টাতে হবে তো। 15:18 তো উল্টে যাবে তো, এটা উল্টে যাবে। হ্যাঁ, ওরা টাকাই করেছিলাম আমরা, সরি, আমরা যেটা করেছিলাম কিন্তু, যে 15টির দাম 15 টাকা ধরেছিলাম, আর এটা 18 টাকা ধরেছিলাম, এটা কি এসপি, আর এটা সিপি, এটা টাকা ছিল, আর টাকার উল্টো কি হয়, টাকার উল্টো পরিমাণ হয়। 18:15, বোঝানোর সাপেক্ষে এটা করেছিলাম, ঠিক আছে। 18:15, তাহলে কেনা ছিল তোমার, হচ্ছে কেনা হচ্ছে 15টি, আর বিক্রি যখন করছো 18টি, তাহলে 15টি ক্রয় মূল্য চেয়েছে, 540 দিয়ে ভাগ করে দেবেন, চলে যাবে, কত আসছে? হ্যাঁ, এখানে কি বলছে দেখি তো, 15টি বল এত টাকায় বিক্রি করে, 3টি বল ক্রয় মূল্য ক্ষতি হয়, এক একটি বলের ক্রয় মূল্য, এটা এখানে একটি বলের ক্রয় মূল্য চাইছে, তাহলে কত আসছে? তাহলে কত হচ্ছে? 45 আসছে তো, 45 অ্যান্সার। যাই হোক, দেখে নাও, ক্লিয়ার করে দিচ্ছি। ঠিকই বলেছে মোহিত। দেখো, 15টি বল 540 টাকায় বিক্রয় করা হয়, 3টি বলে ক্রয় মূল্যে ক্ষতি হয়, তাহলে একটা জিনিস ভাবো, একদম সঠিক বলেছো, 3টির ক্রয় মূল্যে ক্ষতি মানে কি, 3টির ক্রয় মূল্য ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কটার ক্রয় মূল্য, এটা কত ক্রয় মূল্য দাম দেওয়া আছে? 12টার ক্রয় মূল্যের দাম দেওয়া আছে, কিছু নেই কিন্তু। সিম্পল ভাবো, ভাবো, একদম সিম্পল হয়, তোমার জটিল ভাবে ভাবার কোনো প্রশ্ন হচ্ছে না এখানে। দেখো আবার বলছি, তুমি 15টি বল 540 টাকায় বিক্রি করলে, তোমার 3টি বলে ক্রয় মূল্যে ক্ষতি হলো, তার মানে কি, তুমি 3টে ক্ষতি করলে ক্রয় মূল্যে, তার মানে আমরা বলতে পারি, এই 15টার থেকে যদি 3টের ক্রয় মূল্য বাদ দিয়ে দিই, দিলাম 3টের ক্রয় মূল্য যদি বাদ দিয়ে দিই, তার মানে কিন্তু এই 540 টাকা কি হয়ে যাচ্ছে, 12টার ক্রয় মূল্য হয়ে যাচ্ছে। এটা কে বুঝতে পারো না, বলো? সিম্পল লজিক একদম। তাহলে 12টার ক্রয় মূল্য যদি পড়ে থাকে, যেহেতু এটা ক্ষতি হয়েছে, তাই না, তাহলে আমরা 12টার ক্রয় মূল্য পাচ্ছি কত, 540। ঠিক আছে, তাহলে একটার কথা হচ্ছে 45 আসবে, দেখবা 4 × 48, পড়ে রইলো আমার 6, আর 60, 5 × 60, 45 টাকা। ভেরি গুড, মহিতরঞ্জন মল্লিক। নেক্সট, কিসের পার্সেন্টেজ? এতটাই বিক্রয় করে, 3টি বল ক্রয় মূল্য ক্ষতি হয়, একটি বলের কথা, তখন কি করবে, এই টোটাল করবে, করে ভাগ 15 দিয়ে ভাগ করবে, কে বিক্রয় মূল্য পেয়ে যাবে। বুঝতে পেরেছো? আমি ক্লিয়ার করে দিচ্ছি, দাঁড়াও আমি ক্লিয়ার করে দিচ্ছি। 15 দিয়ে ভাগ করলে কত হয়, না না 3/8 হতো না, এখানে তোমার মেন তো 15টাই আছে, ভাগ করো কত হয়, 15টা বিক্রয় মূল্য বলে দিচ্ছি কত, তাহলে 36 আসছে, ভাগ করলে 36। আর এদিকে, 45 টাকা তোমার ক্রয় মূল্য পেয়েছিলে এক একটার, তাহলে তোমার কত, 9 টাকা ক্ষতি হচ্ছে, 100-এ কত, ব্যাস এইটুকু হতো তখন। তাহলে 9 দিয়ে 5, 20%, 20% ক্ষতি হতো।
ঠিক আছে, কারণ এখানে তো বলেই দিই যে 15টির বিক্রয় মূল্য 540 টাকা হলো, সেখানে 3টি বলে ক্রয় মূল্যে ক্ষতি হলো, তাই 3টি বলের ক্রয় মূল্যে ক্ষতি হয়েছে মানে কি ক্রয় মূল্যটা আরো বেশি ছিল না তখন, তো তার মানেই বলতে পারি ওই ক্রয় মূল্যটা যদি বাদ দিয়ে দিই আরো বেশি ছিল, তাহলে এই ক্রয় মূল্যটা যদি আমি বাদ দিয়ে দিই, হ্যাঁ সেটা বাদ 3টে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে এই যে 540 টাকা কিসের দাম পড়ে থাকছে, 12টার দাম পড়ে থাকছে, হ্যাঁ 12টার ক্রয় মূল্য হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? নেক্সট দেখে নাও। ক্ষতি হলো তো বিক্রয় মূল্যের থেকে বেশি হবে না, ওই জন্য ওটা বাদ দিয়েছি। আচ্ছা, দুটি সংখ্যার লসাগু ও গসাগু একই, একটি সংখ্যা 35 হলে অপরটি কি হবে, না উঠালা, তো দুটি সংখ্যার লসাগু ও গসাগু একই হয়, একই, একটি সংখ্যা 35 অপরটি কি হয় বলো, অবশ্যই 35 হবে, কারণ বলেছে কি আমার আমার এখানে কিন্তু বলেছে কি লসাগু আর গসাগু একই হতে গেলে একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কি হতে হবে, 35 হলে, হ্যাঁ সেটাও হবে, এক এক এক- এক হলে হবে না, এক হলে হবে না, কে বললো এক, এক একই আনতে হবে, দেখো যে বললে এক সে বুঝতে পারেন, তার মানে 35 অ্যান্সার, একটি সংখ্যা 35 অপর সংখ্যা যদি 35 হয় তাহলে এদের গসাগু কত হবে, 35ই হবে, আবার এদের এলসিএম কত হবে, 35ই হবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে বিষয়। আর তুমি যদি এক ধরো আর 35 ধরো তাহলে সেক্ষেত্রে দেখো গসাগু হয়ে যাচ্ছে এক, আর 35 আর 35কে 35 হচ্ছে লসাগু, 5 যদি ধরো 5 ইন্টু 35 করলে কত হচ্ছে দেখো তো, তোমার হচ্ছে লসাগু 35 হচ্ছে কিন্তু গসাগু 5 হচ্ছে, কিন্তু এরকম তো করা যাবে না, এখানে তো বলছে লসাগু আর গসাগু সেম, তাহলে মাথায় রাখবে যে সংখ্যাটা রয়েছে ওই সংখ্যাটাই সেম আসবে। নেক্সট, দুধের সাথে জল 5:1 অনুপাতে মেশানো হলো, যদি প্রতি লিটার দুধের দাম 12 টাকা হয় তবে ওই মিশ্রিত দুধের প্রতি লিটার এর দাম কত হবে, কিছুই নেই কিন্তু, তাহলে দেখো তুমি এখানে সিম্পল লজিক কি করছে, 5 কেজি ধরে নাও আর 1 কেজি জল মিশিয়েছো, ঠিক আছে, তাহলে 5 কেজি দুধের দাম কত, 60 টাকা, 5 বারং 60 টাকা, আর ওই 60 টাকাটা তুমি বেচছো কি হবে 5:1 হিসাবে, মানে টোটাল কত হিসাবে বেচছো 6, তাহলে কত আসবে, 10 টাকা করে আসবে, এটা কে বুঝতে পারো, এটা কে বুঝতে পারো, এটা কে বুঝতে পারোনি, যাক বুঝতে পেরেছো মানে ভালো, সিম্পল ছিল। নেক্সট, অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন 8 কিলোগ্রাম যখন 1/5 জলপূর্ণ থাকে তখন বালতির ওজন হয় 5 কিলোগ্রাম, তো এই অঙ্ক খুব ভালো অঙ্ক, এই বালতি না হোক এটা এ আঁকছি, তো এখানে বলছে অর্ধেক, তাহলে ভালো করে বুঝবে যে অর্ধেক জলপূর্ণ যখন হচ্ছে তখন টোটালটার ওয়েট মানে কি 8 কেজি, তার মানে বলতে পারি এই অর্ধেকটাও 8 কেজি এটাও 8 কেজি, বলতে পারি কিনা, বলতে পারি কিনা, বলতে পারবো না, ভালো করে বোঝো কি, অর্ধেক দেখো আগে বোঝো, যখন বলে যখন 1/5 জলপূর্ণ, তাই তো, তাহলে অর্ধেক আমরা করলাম, ভালো কথা, এইবার 8 কিলোগ্রাম, 8 কিলোগ্রাম হলো অর্ধেক জলপূর্ণ বালতি, মানে এইটুকুর ওয়েট হচ্ছে 8 কেজি, ক্লিয়ার রাখবে, মাথা ঠান্ডা রাখবে, বলছে যখন 1/5 জল পূর্ণ থাকে তখন বালতির ওজন হয় 5 কিলোগ্রাম, তাহলে 1/5 মানে কি, 5 ভাগে ভাগ করে দাও বালতিটাকে, 5 ভাগে ভাগ করতে গেলে কি হবে, এইটা হচ্ছে মিডিল বরাবর 5টা ভাগ করতে হবে আর কি, তাহলে এখানে আসছে, এটা মাঝখানে আসবে, অর্ধেকটা কিন্তু মাঝখানে চলে আসবে, কালোগুলো কিন্তু ঠিক আছে মেন ভাগ, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা ভাগ করলাম, আড়াই চলে আসছে না, অর্ধেকটা দেখো, এইবার বলছে 1/5 কত বলছে, 1/5, 1/5 মানে 5/1 মানে এইটুকু, এইটুকু কত বলে দিল ওয়েট, 5 কেজি, কত, 5 কেজি, এবার তুমি ভাবো যে এই এক ঘর থেকে এইটুকু এইটুকু কত, দেড় দেড় গ্যাপ, কত গ্যাপ, কত গ্যাপ এটা, কত গ্যাপ, দেড় গ্যাপ, মানে দেড় ভাগ ভাগ গ্যাপ, তাহলে কি দেড় ভাগ,
গ্যাপ, কিন্তু ওজনে গ্যাপ কত? 8 কেজি আর 5 কেজি। তাহলে দেড় দেড় গ্যাপ মানে হচ্ছে 3 কেজি। তাহলে কত গুণ? এক একটাই কত, মানে এক এক গ্যাপ মানে কত, মানে এক এক মানে ভাগ, এক এক ভাগ মানে, এক এক ভাগ মানে হচ্ছে 2, এক এক ভাগ মানে দেড়ের ডবল 3, তাহলে এক এক ভাগ মানে হচ্ছে কি 2 কেজি করে ওয়েট। তাহলে এখান থেকে কিন্তু আমি বালতির ওয়েটটা পেয়ে যাবো, কিলোগ্রাম জলে বালতির ওয়েট কত। তাহলে এইখানে আমার কি বলছে, জলপূর্ণ থাকে তখন বালতির ওজন হয় 5 কিলোগ্রাম, জলপূর্ণ বালতির ওজন হবে, জলপূর্ণ বালতির মানে পুরো জলপূর্ণ হলে কত হবে। তাহলে এক এক ভাগ মানে কত হলো, 2 হলো। তাহলে এখানে কটা ভাগ করেছিলাম, 5 ভাগ, তাহলে 5 ভাগ মানে কত হয়ে যাবে, 5 ভাগ মানে কত হবে, 10 ওয়েট হবে। এবার কিন্তু অনেকে বলছে 10 দ্বারা করবে, 10 হলো জল, তাহলে ওয়াটার পেলাম, এটা আমি ক্লিয়ার করছি। এবার ওয়াটার হলো হচ্ছে আমার 10 ওয়াটার। এইবার আসো, এবার এক এক ভাগ মানে কত পেয়েছিলাম, 2 পেয়েছিলাম, কিন্তু এখানে টোটাল কেজি কত ছিল, 5 কেজি। তাহলে 2 হচ্ছে 5 কেজির ভিতরে হচ্ছে 2 লিটার জল, আর 3 কেজি কি বালতির ওয়েট। তো বালতির ওয়েটটা ফিক্স, তাহলে 10 ওয়াটার ছিল, আর যদি সম্পূর্ণ জলপূর্ণ হয় 3 ওজনটাও তো নিতে হবে বালতির। টোটাল ওয়েট কত হলো, 13 কিলোগ্রাম। খুব সুন্দর, এগুলো মাথা ঠান্ডা করে করতে হবে কিন্তু, নাহলে ভুল হয়ে যাবে। কে কে বুঝতে পারোনি বলো। ওকে, এ একটা বালতি আছে, একে আগে 1/5 মানে কি 5টা ভাগ করে ফেলা আগে, তারপরে বোঝাচ্ছি। একটা ভাগ, দুটো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ, 5টা ভাগ, ক্লিয়ার। তো বলছে 1/5, 1/5 মানে বুঝো তো 5 ভাগের ভিতরে 1 ভাগ, এটা বুঝো তো। এই যে 1 2 3 4 5 আছে, তো এই 5 ভাগের ভিতরে যে কোনো একটা ভাগ, মানে 1 ভাগ মানে এইটুকু, এইটুকু জলপূর্ণ যখন আছে, এর মানটা কত বলছে, 5 কেজি, 5 কেজি। এইবার ভাবো, অর্ধেক জলপূর্ণ মানে কোথায়, নিশ্চয়ই এইখানে। অর্ধেক মানে এই হিসাবে পড়ছে, আড়াই পড়ছে না, 5-এর অর্ধেক কত, আমরা 5 ভাগ করেছি, 5-এর অর্ধেক কত, আড়াই ভাগ, তো আড়াই ভাগ। তাহলে এইবার দেখো, যখন এই পর্যন্ত আছে, তাহলে আড়াই ভাগ, তো 1 ভাগ তো ভরে ফেলেছি। আর এখানে এই পর্যন্ত যখন হচ্ছে, এখানে 8 কেজি বলছে, এই পর্যন্ত এখানে 8 কেজি আসছে। সিম্পল লজিক বুঝো, এখান থেকে ভাগের দিক দিয়ে কত, এই এই গ্যাপটা কত ভাগ, এখান থেকে কত গ্যাপ, ভাগের দিক দিয়ে কত গ্যাপ, কত ভাগ গ্যাপ, আরে ভাই 1 গ্যাপ, আর এখানে হাফ ভাগ, 1.5 ভাগ, তাহলে 1.5 ভাগ। আর সেই 1.5 ভাগ মানে এদিকে জলের ভাগ কত, এখানে 5 কেজি ছিল, এখানে 8 কেজি, 5 কেজি ছিল আর এখানে 8 কেজি, তাহলে কত হচ্ছে, 3 কেজি। ওয়েটের ডিফারেন্স 3 কেজি। তাহলে এক এক ভাগ মানে কত ওয়েট হচ্ছে, 2 কেজি। তাহলে এক এক ভাগ মানে 2 কেজি, এক এক ভাগ মানে 2 কেজি। তাহলে এটা কিন্তু জলের ডিফারেন্স হচ্ছে, বুঝতে পারলে, বালতির ওয়েট তো আছে। তাহলে এইবার দেখো, তুমি এবার অঙ্কে চলে আসো, এখানে দেখো, এই যে 5 কেজি মোট ওয়েট ছিল, এই যে 5 কেজি 1 ভাগের মোট ওয়েট ছিল, তার ভিতরে 2 কেজি হচ্ছে কি 1 ভাগ জলের ওয়েট, বুঝতে পেরেছো। তাহলে বাকি 5 কেজির ভিতরে 2 ভাগ যদি জলের ওয়েট হয়, 3 কেজিটা কি বালতির ওয়েট, বালতির তো একটা ওয়েট থাকে। আর বালতির ওয়েটটা যতটুকুই জল থাকুক না কারণ, তার সঙ্গে তো বালতির ওয়েটটা আছে। এবার বলছে সম্পূর্ণ বালতি যদি ওয়েট হয়, তাহলে সম্পূর্ণ বালতি মানে কত হচ্ছে, তুমি মুখোমুখিও করতে পারো এই শখটা করে। দেখেন দেখো, 5টা ভাগ করেছিল মানে 5 দুগুণে 10 ওয়াটার, আর যোগ 3 কেজি। তুমি এইভাবেও না করেও কিন্তু মুখোমুখি করতে করতে যেতে পারো, কি হবে দেখে নাও। এই পর্যন্ত 5 কেজি, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 2 13 কেজি। এটাও করতে পারবে, ক্লিয়ার হলো না, এইটুকুনির জন্য রিসার্চটা শেষ হলো। 13 কেজি, এভাবেও করতে পারো, যেটা দেখালাম লাস্টে। দেখো তোমার রেকর্ডেড দেখে নিও, কেয়ার করা যাবে। এখানে বলছে 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26, শেষ 4টির গড় 25 হলে প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর্ফল নির্ণয় করো। তো ভালো করে বুঝিয়ে, 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26, তাই 4 26 কত হবে, 4 26 104 হয়। তাহলে প্রথম 4টির মোট হচ্ছে 104, এরপর শেষ 4টির গড় হচ্ছে 25, তাই শেষ 4টির গড় মানে কত হচ্ছে, 100 হচ্ছে।
তাহলে শেষ চারটের গড় যদি 100 হয়, ভালো করে বোঝো, তাহলে এটা শেষ চারটে। তাহলে শেষ চারটে মানে কি 1 2 3 4 5টা, তার মানে কি প্রথম চারটে ধরলাম, তারপরে আবার শেষ চারটে। তার মানে কি এই যে প্রথমটার ডিফারেন্স, মানে প্রথমটার মান কত হয়ে যাচ্ছে, বিয়োগ করলেই পেয়ে যাব। প্রথমটার মান হচ্ছে 104, থেকে 100 বাদ দাও, 4 হয়ে গেল। তার মানে কিন্তু প্রথমটার মান হচ্ছে 4, এবং প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর্ফল নির্ণয় করো। তো অন্তর্ফল কিন্তু 4 হয়ে যায়, যে ডিফারেন্সটা ওটাই কিন্তু ওদের অন্তর্ফল, কিছুই না। তাহলে 104 থেকে 100 বাদ দিলে ওদের অন্তর্ফল হচ্ছে এইটা। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। কেন অন্তর্ফল 4? কারণ ওই যে বেশি আছে না, প্রথম সংখ্যাটাই 4 বেশি আছে, যে ওই জন্যই কিন্তু বেশি, ওই জন্য অন্তর্ফল নিশ্চয়ই 4 হয়ে যাবে। আর তোমার খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা এবং 12 সেন্টিমিটার চওড়া। তাহলে এই একটা খাতা আছে, লম্বা একটা খাতা আছে, একটা হচ্ছে 15 সেন্টিমিটার লম্বা, মনে করো 15 সেন্টিমিটার লম্বা এটা, আর 12 সেন্টিমিটার চওড়া, ওকে, মানে আয়তকার। এবার বলছে সেন্টিমিটার চওড়া, চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন দিয়ে বাকি অংশ লেখা হলো। তার মানে চারপাশে মার্জিন দিলে, চারপাশে এরকম চার কি চওড়া, চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন দিয়ে, তো মার্জিন তো খাতার মধ্যেই হবে, তাহলে 2 সেন্টিমিটার করে মার্জিন দিলে। তার মানে দেখো, প্রথমে তোমরা গতানুগতিক নিয়মে করতে পারো, বা আমি একটা শিখে সেটাও করতে পারো। তো দেখো, প্রথমে 12 আর 15 এর ক্ষেত্রফলটা বের করে ফেলো। ঠিক আছে, এখানে বলছে লেখা হলে সে যে অংশে লেখা হয়নি, মানে এই পার্টটাই তো লিখি না, এটারই চেয়েছে অ্যাকচুয়ালি অ্যান্সার, যে বেড়া দেওয়ার অঙ্কর মতো আর কি, রাস্তার দৈর্ঘ্যটা সেরকম এটাও। তো 15 আর 12 কত হয়ে যাবে, 15 12 180 হয়। ওকে, এবার দেখো, যখনই এই দিকে হলো, এটা 15 ছিল, এদিকে 2 কমে গেল, আবার এদিকেও 2 কমে গেল, তাহলে টোটাল কত কমলো, 4 কমলো, মার্জিন 2 করে দিত। 4 যদি কমে যায় তাহলে এখানে 11 আসলো এইটার লম্বা। আর এক্ষেত্রেও তাই, দেখো প্রস্থ এখানে 2 কমে গেছে, এখানে 2, তাই টোটাল 4 কমলো। তাহলে এখানে কত হয়ে গেল, 4 কমলো মানে 12 থেকে 4 কমা 8, তাহলে 8 8 11 কত হবে, 88 হয়ে গেল, যে কি মার্জিন এরপর ক্ষেত্রফল। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 8 আর কয় দাও 10, 2 দাও হাতে রইল 1, 8 আর 1 9, 9 আর কয় দাও 18, 9 দাও, তাহলে 92 বর্গ সেন্টিমিটার কিন্তু যেখানে লেখা হয়নি, এইটুকু, কিছু না। নেক্সট, এটা আগের দিন করিয়েছিলাম একই টাইপ। দেখো, যোগফলটি একক স্থানীয় অঙ্কের চেয়েছে। তো এখানে দেখে নাও যে 4 স্কোয়ার মানে কত হয়, 4 স্কোয়ার 4 4 16, ইউনিট ডিজিটটা নেবো, 6 হয়ে যাবে। 5 স্কোয়ার 5 5 25, ইউনিট ডিজিটটা যেহেতু মানে এককের ঘর, তার আমি তাই করছি। আর 6 স্কোয়ার 6 হয়ে যাবে, 6 36 যেহেতু। তো টোটাল যোগ করলে কত আছে, 5 আর 6 11, 11 আর 6 কত, 17, 11 আর 6 17, তাহলে 17 মানে 7 আসছে এককের ঘর, অপশন নম্বর বি অ্যান্সার। নেক্সট দেখে নেব, একটা আয়তক্ষেত্রের প্রস্থ 125 মিটার, ওই ক্ষেত্রটি ঘাস দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে এত টাকা। দেখো, তার মানে কি, ভালো করে বুঝবে, যে 15 টাকা মানে 1 বর্গমিটার, মানে ক্ষেত্রফল 1 বর্গমিটার, তার মানে মোট টাকা কত, 1,23,750 টাকা। এটা মানে কত বর্গ, সেটাই তো মোট ক্ষেত্রফল, করলেই অ্যান্সার চলে আসবে। তো 15 দিয়ে ভাগ যাবে, প্রথমে আমরা 2 দিয়ে কাটার 5 দিয়ে কাটার চেষ্টা করবো, 3 5 15, এখানে হয়ে যাচ্ছে কত, 5 2 10, রইল বাকি হাতে 2, আর 2 23, তার মানে হচ্ছে 4 5 20, হাতে রইল 3 37, 5 7 35, রইল বাকি 2 25, 5 5 25, ঠিক আছে, আর শূন্য আছে 5 0 0, ওকে। এবার 3 দিয়ে একে কাটার চেষ্টা করব, 3 8 24, 3 2 6, আর হাতে রইল আমার 1 15, 3 5 15, আর 0, তাহলে এখানে কত এলো, 82 50 এলো তোমার কত ক্ষেত্রফল। তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে 8250, এটা মাথায় রাখো। তাহলে 8250 হচ্ছে মোট ক্ষেত্রফল আয়তক্ষেত্রের। ওই ক্ষেত্রে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলে একটা দৈর্ঘ্য পেয়ে যাব ইজিলি। তো আমরা ক্ষেত্রফলকে যখন
প্রস্থ দিয়ে ভাগ করি দৈর্ঘ্য পাই, আর দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাই, যেহেতু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল তার জন্য। তাহলে 125 দিয়ে যদি ভাগ করি কত আসছে দেখো। তো প্রথমে আমরা 25 দিয়ে কাটার চেষ্টা করি, 5 দিয়ে কাটার চেষ্টা করি। 5 25 125, এদিকে 5 দিয়ে যদি আমরা কাটি কত হবে দেখো। এখানে 5 16 80 এলো, রইল বাকি আমার 2। তাহলে 25, 5 5 25, 1650। 25 দিয়ে কাটা যাচ্ছে, 25 দিয়ে কাটলে কত হচ্ছে 4 16 64, আর 2 মানে 68 আসছে, 66। তাহলে 66 উদ্দেশ্যে হচ্ছে আমার 1650, অ্যান্সার অপশন নম্বর সি। নেক্সট, একটি 165 মিটার লম্বা ট্রেন 46 সেকেন্ডে 755 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে পারে, ট্রেনটির গতিবেগ কত? তো তোমরা জানো যে ট্রেন যখন সেতু অতিক্রম করবে ট্রেন নিজের দৈর্ঘ্যটাও যাবে, শুধু দৈর্ঘ্যটাও যাবে। টোটাল দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে আগে যোগ করে নাও। 5 5 0, 6 5 11, আর 1 12, 2 হয়ে যাবে। আর এদিকে আসে 7 আর 1 8, আর 1 9 হাতে ছিল 920। তাহলে এখানে কত হলো 920, কিন্তু তোমার মোট ডিস্টেন্স, আর মোট ডিস্টেন্সকে ভাগ করলাম 46। তো মিটার পার সেকেন্ড আছে, কিন্তু অ্যান্সারগুলো কিলোমিটার পার আওয়ার আছে, তার জন্য কত গুণ করবো 18/5 গুণ করলে আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার কিন্তু পেয়ে যাই। জাস্ট এবার কাটাকুটি করলে অ্যান্সারটা কিন্তু চলে যাবে। দেখো 23 2 কত হয়, 23 2 46 হয়, আর 9 2 18 হয়, 2 দিয়ে কাটলাম। আবার দেখো 4 23 কত হয় 92 হয়, মানে 40। 5 দিয়ে কাটলে 5 8 40, তাহলে 8 নং কত এলো 72 কিলোমিটার পার আওয়ার, অ্যান্সার অপশন নম্বর সিতে যেটা ছিল। নেক্সট দেখে নেব, কোনো সংখ্যা দ্বারা এত এর বর্গমূলকে গুণ করলে গুণফল 3 হবে। তাহলে কোন সংখ্যা দ্বারা এত এর বর্গমূলকে গুণ করলে গুণফল 3 হবে? সিম্পল লজিক। দেখো কোন সংখ্যা, ধরো এক সংখ্যা দ্বারা এত এর বর্গমূলকে, তাহলে 324 মানে কত 18, ঠিক আছে। 324 মানে কত হয়ে যাচ্ছে 18, বর্গমূল মানে 18 কিন্তু, আর 121 বর্গমূল কত 11। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। বর্গমূলকে গুণ করলে, তাহলে এক্স এর কোন সংখ্যা দ্বারা এত এর বর্গমূলকে গুণ করলে এক্স ইন্টু 18/11 গুণ করলে গুণফল নাকি 3 হবে। তাহলে এক্স ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, 3 দিয়ে যদি কেটে দিয়ে এটা কত হয়ে যাবে, এটা কত হয়ে যাচ্ছে 318, ঠিক আছে। তাহলে 18 যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু এ পাশে গুণাকার হচ্ছে পাশে গেলে ভাগাকারে, তাহলে 11/6 হয়ে যাবে অ্যান্সার। অ্যান্সার 11/6, অপশন নম্বর বি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, রাম শ্যাম এবং কমল একত্রে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো। তাদের মূলধনের অনুপাত এত, যদি তাদের বার্ষিক লাভ এত হয় তবে লাভের, তো আমরা একটা জানি যে সময় যখন ফিক্স মূলধনের রেশিও অনুসারে কিন্তু লাভ বিতরণ হয়। তাহলে কমলের লাভ কত, তাহলে এখানে টোটাল অনুপাতের টোটাল কত হয়ে যাচ্ছে, মূলধনটাই কিন্তু এখানে লভ্যাংশ রেশিও হিসেবে কাজ করবে, যে তোমার সময় ফিক্স। তো এই 4 আর 3 7 4 14, 14-র ভিতরে কমল হচ্ছে কত 7, তাহলে 2100 এর মধ্যে 21,000-এর মধ্যে কত হবে। তাহলে দেখো 7 2 কত হয়ে যাবে 14 হয়ে যাচ্ছে। 2 দিয়ে যদি কাটি 2 অক্ষে 2, আর 0 হয়ে যাবে একটা নিয়ে, 1 10 ধরো, 5 2 10, আর এদিকে 2 0 আছে, তাহলে 10,500, অপশন নম্বর বি হয়ে যাবে অ্যান্সার। 19 দাগে ছিল কি 3টি ঘন্টা একসঙ্গে বাজে এবং তারপর যথাক্রমে, তো তারপর বলেছে তারপরে যথাক্রমে এত সেকেন্ড এত সেকেন্ড এত সেকেন্ড অন্তর বাজতে লাগলো, তারা আবার একসাথে কখন বাজবে। তো এটা কী করতে হবে, এলসিএম করতে হবে। তাহলে এলসিএম করে দেখো 3 পূর্ণ 3 বাই মানে 3 পূর্ণ 1 3 মানে 3 3 9, 10/3, আর এদিকে হচ্ছে 5 2 10 আর 2 12/5, তাহলে এখানে 12/5 আছে, আর এখানে কত আছে 7 2 14 আর 2 16/7 আছে। তো এলসিএম, তোমরা ভগ্নাংশের এলসিএম শিখেছো যে কি উপরেরগুলোর এলসিএম করবো আর নিচেরগুলোর লসাগু করবো। তো 3 5 আর 7-এর লসাগু তো 1 হয় এমনিতেই, তাহলে উপরেগুলো লসাগু করলেই হয়ে যাবে অ্যান্সার। তাহলে দেখো উপরে 10 12 আর 16 এর এলসিএম কত হয়, এলসিএম কত হয় ভাবো। 16 2 80,
80 80 160, 160 কি ভাদ্র যাবে, 12 2 12 যায় না, তার মানে 160 আসলো 3 আর 24, 240। এদের এলসিএম কত হচ্ছে, 240/1 আসছে, যেহেতু 3 5 7 গসাগু 1, তাহলে 240 সেকেন্ড এদের এলসিএম এসে গেল। হ্যাঁ, এবার এখানে দেখো মিনিটে অ্যান্সার চেয়েছে, মিনিট মানে 60 দিয়ে ভাগ করো, 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 6 24, মানে 4 মিনিট, অপশন নাম্বার ডি হয়ে যাবে অ্যান্সার। তারপর দেখো এ ও বি দুটি কল একটি চৌবাচ্চা যথাক্রমে 25 মিনিট এবং 20 মিনিট ভর্তি করতে পারে, কিন্তু কল দুটি সঠিকভাবে খোলা না হয় এ ও বি যথাক্রমে চৌবাচ্চাটি 5/6 অংশ 2/3 অংশ ভর্তি করতে পারলো, কতক্ষণে চৌবাচ্চা সম্পূর্ণ জল পড়লো। দেখো কিছু নেই, তো এখানে আমরা কি করে নেব, এলসিএম করে ধারণ ক্ষমতা আর তাদের এফিসিয়েন্সি বের করে নেব। তাহলে 15 আর 20 এর এলসিএম আমরা সবাই জানি, 25 আর 20 100, তাহলে এখানে 4 25 100, আর এখানে 5 20 100। ওকে, এবার এফিসিয়েন্সি 4 করে বলছে এ ও বি যথাক্রমে চৌবাচ্চাটির পাশের 6 অংশ, এ ও বি যথাক্রমে চৌবাচ্চাটির পাশের 6 অংশ ও 2/3 অংশ ভর্তি করবে, কতক্ষণে চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ হবে। দেখো তাহলে কি বলছে, কল দুটি সঠিকভাবে খোলানো হয় এ ও বি যথাক্রমে চৌবাচ্চাটি 5/6 অংশ ও 2/3 অংশ ভর্তি করতে পারলো, কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। তাহলে একটা সিম্পল লজিক দেখো, তাহলে 5/6 অংশ ভরেছে মানে কত, 100 এর 5/6 অংশ করতে পারো। তো তোমাদের সিম্পল অর্থে এটা কী করে নাও, দেখো সোজা হয়ে যাবে, 6 আর 3 কত হচ্ছে, 6 আর 3-এর এলসিএম কত হচ্ছে, দেখো 3 2 6, মানে 6ই হচ্ছে, তাহলে 6 যদি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা 4 হয়ে যাবে আর এটা 5 ভরছে, তাহলে 5 আর 4 ভরছে, 5 অংশ মানে 6-এর 5 অংশ মানে 500 ভরছে এটা, আর এটা 400 ভরছে, 400 ভরছে, 500 আর 400 ভরছে। তো তাহলে এটা যদি হয়ে যায় 500 আর 400, তাহলে 500 ভরছে আর এদিকে 400 ভরছে। ওয়েট 1 মিনিট, দেখো এই অঙ্কটা একদম সোজাভাবে করা যাবে। দেখো এখানে একটু ভাষা যেটা বলেছে একটু বুঝতে অসুবিধা ছিল, বলছে কিন্তু কল যদি সঠিকভাবে খোলানো হয়, মানে 15 মিনিট লাগতো সেখানে সে, মানে 25 মিনিট লাগতো সেখানে 25 মিনিটে এটা ভরছে 5/6 অংশ, আর বিটা ভরছে 20 মিনিটে 2/3 অংশ। এবার এখান থেকে দেখো আলাদা করে নিতে হবে, তখন 5 ভরছে কত মিনিটে, সেই 25 মিনিটেই ভরছে, তাহলে 6 ভরবে কততে, এটা তোমার বের করে নিতে হবে। তাহলে কত হয়ে যাচ্ছে, 6 ভরছে 30, এখন কিন্তু সে কিন্তু 30 মিনিট লাগিয়ে দিচ্ছে। আর এখানে দেখো প্রথমে 2/3 অংশ ভরছে, মানে 2 ভরছে সেই 20 মিনিটেই ভরছে 2 এখন, যেটা সম্পূর্ণ ভরতে লাগে। তো এখানে হয়ে যাচ্ছে কত, এখানে মানে কত গুণ বেশি দেখতে পাচ্ছ, এখানে 5 5 5 গুণ, এখানে কেন যেন 5 গুণ ছিল, তো এখানে 6-এর 5 গুণ মানে 30 হয়ে যাচ্ছে। সিমিলার এটা 2-এর কত গুণ, 10 গুণ, তার মানে এখানে 3 10 কে 30 হয়ে যাবে। ব্যাস, তার মানে কি এখন কিন্তু তাদের 30 মিনিট করে পুরো ভরতে সময় লেগে যাচ্ছে, এরও 30 এরও 30, তাহলে এলসিএম করলে কত হবে, 30 হবে, আর এদের এফিসিয়েন্সি 1 1 করে আসবে, তাহলে একসঙ্গে যদি করে তাহলে 2 মিনিট করে ভরবে, তাহলে 30/2 হয়ে যাবে অ্যান্সার। 30/2 মানে কিন্তু 15 মিনিট, অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, তো এই ছিল তোমার 20টা অঙ্ক। একটু সমস্যা হয়েছিল তার জন্য, মানে নেটওয়ার্ক আউট হয়ে গেছিলো, তার জন্যে কিন্তু তোমাদের রেগুলার ভিডিওটা দেখতে বলেছিলাম। তো যাই হোক, পড়াশোনা ঠিকঠাক করো। আর আজকে শুনলে যে এলসি সায়নের কথা, তো সেখানে বুঝতে পারলো যে কী বলছিল, কীভাবে পড়াশোনা উচিত, চাকরি পাওয়া যায় কি না, আরও অনেক ছেলে মেয়ে আছে, কিন্তু তোমাদের আমি বলবো, কথা বলা তাদের সাথে গুগল মিটে নেবো, তখন বুঝতে পারবে।